তোমরা সকলে ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা যারা মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য বাংলার একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলার একটা নাটক রয়েছে, তোমরা জানো যেটার নাম হচ্ছে সিরাজদৌল্লা। তো এই নাটক থেকে কিন্তু প্রতি বছর আমাদের দুটো করে প্রশ্ন পরীক্ষাতে আসে, একটা করে প্রশ্ন আমাদের লিখতে হয়। এবার প্রশ্নটার মান কিন্তু খুব বেশি নয়, 4 মার্কের প্রশ্ন, এবং সেই 4 মার্কের প্রশ্ন কিন্তু ডাইরেক্ট 4 মার্ক কম, বেশিরভাগ ক্ষেত্রে 1+3 এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসে। এবার কথা হচ্ছে যে আগের বছর আমাদের যেটা একদম ওপেন কমন প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, একদম কমন কোশ্চেন ছিল এবং আমরাও আমাদের সাজেশনে তুলে ধরেছিলাম। ঠিক হুবহু সেম কোশ্চেন কিন্তু কমন পেয়ে গেছে। আর একটা প্রশ্ন এসেছিল যেটা হচ্ছে তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, যেটা প্রথম অংশ থেকে একটা প্রশ্ন আসে। আমরা বারবার বলেছি যে যেটা হয়তো গুপ্ত খবর, যে এই যে নাটক আমরা যদি দেখি সিরাজদৌল্লা নাটক, তো এই সিরাজদৌল্লা নাটকের যে অংশগুলো আছে তার মধ্যে দুটো অংশে আমরা ভাগ করি, এবং সেই ভাগের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, প্রথম অংশ থেকে একটা প্রশ্ন প্রত্যেকবারই আসে, আর দ্বিতীয় অংশ থেকেও কিন্তু একটা প্রশ্ন প্রত্যেকবারই ঘুরে ফিরে আসে। তো যাই হোক, এবছর তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো অবশ্যই বলে দেবো। সেখানে 7-8টি প্রশ্ন রয়েছে, এই 7-8টা প্রশ্ন ভালো করে করলেই কিন্তু তোমরা হুবহু কমন পেয়ে যাবে। এবার কথা হচ্ছে যে আমরা কি করে সম্পূর্ণ বিষয়টাকে সহজে আয়ত্ত করতে পারি। দেখো, যেমন তোমাদের বলি, এবছর কিন্তু সিরাজদৌল্লার যে চরিত্রটা রয়েছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ স্বাভাবিকভাবে আমাদের ক্যালকুলেশন যেটা বলছে যে এবছর কিন্তু সিরাজদৌল্লার চরিত্র বলো, লুৎফা চরিত্র বলো, ঘসিটি বেগমের চরিত্র বলো, এই চরিত্রগুলোর মধ্যে কিন্তু একটা চরিত্র এবছর ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। অর্থাৎ চরিত্রগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, প্রথম কথা আমি সাজেশনেও তুলে ধরছি। এবার এই চরিত্রগুলোর মধ্যে অবশ্যই পরিপ্রেক্ষিত এবং তাদের চরিত্রগুলো ন্যূনতম 6 থেকে 7টা পয়েন্ট করে কিন্তু তোমরা লেখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু ফুল মার্কসটা পাবে। এবং লেখার সময় শুধুমাত্র গতানুগতিক যে ধারা সেই ধারাতে না লিখে একটু যে আমরা পাঠ্য বইয়ের মধ্যে যে কোটেশনগুলো পেয়েছি, যার পরিপ্রেক্ষিতে আমরা সেই পয়েন্টের বিষয়গুলো লিখতে পারছি, সেই কোটেশনগুলো একটু তুলে দেওয়ার চেষ্টা করবে অন্য কালি দিয়ে। তাহলে দেখবেন যে লেখার যে ফরম্যাট, সেই ফরম্যাটটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এবং লেখার মাত্রাটাও কিন্তু অনেক বেটার হবে। তোমাদের আরেকটা কথা বলবো যে নাটকটা একটু লেন্দি, অনেকটাই বড়, অনেকের পক্ষে একটু সমস্যা হয়। আমরা এর আগে বিভিন্ন ক্লাস নিয়ে তোমাদের নাটক সম্পর্কে আলোচনা করেছি। তো যাই হোক, যাদের একটু অলসতা আছে তাদেরও বলবো যে চেষ্টা করো অন্তত 2 থেকে 3 বার নাটকটাকে রিডিং পড়ার এবং বুঝে পড়ার। কারণ নাটকের যেটা মূল বিষয় সেটা তোমাদের বলি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোনো একটা জায়গা থেকে আমাদের লাইন তুলে একটা প্রশ্ন দেয়। এবার আমরা উত্তর লেখার সময় যেটা সমস্যাটা হয়, আমরা কেন নম্বরটা কম পাই, আমরা সেই প্রশ্নের সাপেক্ষে না গিয়ে প্রশ্নের বিপক্ষে যাই, অর্থাৎ যে জায়গাটা থেকে আমাকে প্রশ্ন করেনি সেই জায়গার অংশ নিয়ে উত্তর লেখার চেষ্টা করি, বা এদিক ওদিকের বর্ণনাটা বেশি করি। কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রশ্নের উত্তর লেখার জন্য যে খুব বেশি এদিক ওদিকের বর্ণনা করতে হয় সেটা কিন্তু নয়। মূল পরিপ্রেক্ষিতটা কী রয়েছে, কোন প্রসঙ্গে কথাটা উঠেছে, এবং সেই যে জায়গাতে আমরা লাইনটা পেলাম তার আশেপাশেই দেখবে সেই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া থাকে। অর্থাৎ সেই প্রশ্নটাকে বুঝে উত্তরটা করা কিন্তু ভাইটাল ব্যাপার। আর এই বুঝে উত্তরটা করতে গেলে তোমাকে যেটা করতে হবে, রিডিং অ্যান্ড রিডিং। অর্থাৎ তোমাকে যত পারো, যতবার পারো, যত সময় পারো, তোমাকে রিডিং পড়তে হবে। তুমি যত ভালো রিডিং পড়বে তুমি তত ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে। তুমি হয়তো অনেকে ভাবছো যে স্যার আমার তো 2বার রিডিং পড়া আছে, আমি জানি। জানা থাকলেও বিষয়টা অতটা সহজ বিষয় নয়। জানা থাকলেও তুমি চেষ্টা করবে সেই জিনিসটাকে আবার রেকটিফাই করার, সেই জিনিসটাকে আবার বুঝে পড়ার। তাহলে দেখবে যে জিনিসটা তুমি যত সময় যাচ্ছে তত জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারছো, এবং যে কোনো প্রশ্ন যেখান থেকে আসুক না কেন তুমি কিন্তু তার উত্তরটা করতে পারছো। এই বেস কনসেপ্টটা কিন্তু নিয়ে পরীক্ষার হলে যাবে, এটুকু শুধু বলবো। আর যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি, প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করবে, পয়েন্টগুলো খুব সুন্দর করে করবে, লেখার সময় পার্টিশন করে লিখবে, প্যারা করে উত্তর লেখার চেষ্টা করবে, এবং সুন্দর পেজে লেখার চেষ্টা করবে। ভুলভ্রান্তি বানানগুলো খুব কম টম দেবে। সিরাজদৌল্লা বানানটা ঠিকঠাক করে লিখবে, শচীন্দ্রনাথ সেনগুপ্ত বানানটা ঠিকঠাক করে লিখবে। যে জিনিসগুলো ছাত্রছাত্রীদের বেশি ভুল হয় আমি সেই কথাগুলোই কিন্তু বলছি। আর অবশ্যই একটা প্রশ্ন যখন উত্তর লিখবে তখন সবসময় চেষ্টা করবে একটা নিউ পেজে উত্তরটা লেখার, কারণ নতুন পেজে উত্তরটা না লিখলে কি সমস্যাটা কি হয়, দেখতে বিষয়টা খারাপ লাগে। তো সেই কারণে সবসময় চেষ্টা করবে একটা নতুন পেজে উত্তরটা লেখার, তাহলে উত্তরটা সুন্দর হয়। আর যেগুলো কোথা থেকে কি নেওয়া হয়েছে সেগুলো একটা তলে দাগ দেবে, কোটেশনের ভেতরে দেবে, এইভাবে কিন্তু লেখার চেষ্টা করবে এবং ফুল মার্কস পাবে। এগুলোতে কিন্তু বাংলাতে এখন যে সিস্টেম হচ্ছে তাতে কিন্তু পুরো ফুল মার্কস চলে আসে, এখানে যে কম মার্কস আসবে সেটা কিন্তু কোনো বিষয় নয়। তো
তো বলে রাখি, এবার আমরা দেখবো মূল সাজেশন, অর্থাৎ কী কী প্রশ্ন আমাদের রয়েছে, যে প্রশ্নগুলো পড়লে আমরা কমন পেয়ে যাব, সেই প্রশ্নগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে এবং খুব ভালো করে প্র্যাকটিসটা করবে। এখান থেকেই তোমরা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে, এটা 100% নিশ্চিত, জেনে রাখতে পারো। আর আরেকটা কথা বলবো, ইতিপূর্বে আমি তোমাদের জন্য কিন্তু কোনি, রচনা, সংলাপ, প্রতিবেদন এগুলো কিন্তু শেয়ার করে দিয়েছি, সেগুলো কিন্তু অবশ্যই দেখে প্র্যাকটিস করে রেখো, তোমার ভালোর জন্য বললাম। তো চলো দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে। বন্ধুরা, তাহলে আমরা পরপর প্রশ্নগুলো একটু দেখে নিই যে আমাদের কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আমাদের 2026 সালে দেখো এই প্রশ্ন দুটো এসেছিলো। প্রথম প্রশ্ন এসেছিলো, তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, কাকে উদ্দেশ্য করে বলা, বক্তার এমন বলার কারণ কি? এবং আরেকটা প্রশ্ন যেটা এসেছিলো সেটা হচ্ছে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্ন যেহেতু 2026-এ এসছে, তো স্বাভাবিকভাবে এই দুটো প্রশ্ন এবছর আর সম্ভাবনা নেই। তো যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই রেডি করতে হবে, সেই প্রশ্নগুলো একটু মিলিয়ে নাও, প্রয়োজনে একটু নোটস করে নাও এবং এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে ফেলো। প্রথম প্রশ্ন, ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, এ কথা কে কাকে বলেছেন, বক্তব্যটি ব্যাখ্যা করো। দ্বিতীয় যে প্রশ্নতে আমরা চলে আসি, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার অথবা ঘসিটি বেগমের চরিত্র, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এবছর দুটো চরিত্র। তৃতীয় প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এই কথা বলার কারণ কি? পরবর্তী প্রশ্ন, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, ওর বলতে কাকে বোঝানো হয়েছে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? পরবর্তী প্রশ্ন, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা নাট্যাংশ অবলম্বনে লেখো। পরবর্তী প্রশ্ন, আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন, প্রতিহিংসার কারণ কি? পরবর্তী প্রশ্ন, তার আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব, এখানে কার আদেশের কথা বলা হয়েছে, তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, জানি না আজ কার রক্ত সে চাই, পলাশী, রাক্ষসী পলাশী, কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে, লেখো। পরবর্তী প্রশ্ন, অপরকে বঞ্চিত করে যে সিংহাসন পেয়েছো, সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছ, এখানে বক্তার মন্তব্যের যে প্রতিহিংসা স্বরূপ উদ্ঘাটিত হয়েছে তা তাৎপর্য সহ লেখো। এবং লাস্ট কোশ্চেন, মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফা, লুৎফাকে, বক্তার 15 মাসের রাজত্ব করার অভিজ্ঞতার বর্ণনা দাও। মোট 12টি প্রশ্ন আমি এখানে শেয়ার করেছি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট। তার মধ্যে দেখবে যে প্রশ্নগুলোতে একটু স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আরও বিশেষ ইম্পর্ট্যান্ট, তবে কোনো প্রশ্নকে বাদ দিয়ে পড়বে না, প্রত্যেকটা প্রশ্নই ভালো করে প্র্যাকটিস করো এবং বুঝে পড়ার চেষ্টা করবে, আর যেভাবে বললাম লেখার কথা সেভাবে লিখে করার চেষ্টা করবে। আশা রাখছি যে এর বাইরে প্রশ্ন থাকবে না, যে প্রশ্নগুলো রয়েছে হুবহু তোমরা এখান থেকেই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। আর এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো ভালো করে প্র্যাকটিস করো, ইতিপূর্বে বিভিন্ন অংশের সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি, সেগুলো দেখে সেই প্রশ্নগুলোও রেডি করে রাখো। তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো। ধন্যবাদ।